নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 2 এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 পলিটিক্যাল সায়েন্স কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ভিডিওটা প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে কত সালে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয়। তো মনে রাখবেন 1976 সালে কিন্তু শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয়েছিল। এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। 1976 সালে শিক্ষা কিন্তু যুগ্ম তালিকাভুক্ত করা হয়েছিল। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে সংবিধানের কত নং ধারায় হিন্দি ভাষার উন্নতি ও প্রসারের কথা বলা হয়েছে। তো সংবিধানের কত নং ধারায় বলেছে হিন্দি ভাষার উন্নতি ও প্রসারের কথা বলা হয়েছে, সেটা বলা হয়েছে সংবিধানের 351 ধারায়। ঠিক আছে, সংবিধানের 351 ধারায় হিন্দি ভাষার উন্নতি ও প্রসারের কথা বলা হয়েছিল। তারপর আমরা মুভ করছি গণতন্ত্র থেকে। আমরা অনেক ধরনের কোয়েশ্চেন দেখেছি, গণতন্ত্র শব্দটি কোথা থেকে এসেছে, কত শতাব্দীতে তার প্রয়োগ হয়েছিল। এবার আমরা দেখব গণতন্ত্র শব্দটি সর্বপ্রথম কারা ব্যবহার করেছিলেন। খুব ইম্পর্ট্যান্ট এবং অনেকটাই ইউনিক এবং এক্সাম ওরিয়েন্টেড এই কোয়েশ্চেনটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। গণতন্ত্র শব্দটি সর্বপ্রথম কারা ব্যবহার করেছিলেন? সর্বপ্রথম যারা ব্যবহার করেছিলেন তারা ছিলেন গ্রিক দেশের নাগরিকরা সর্বপ্রথম গণতন্ত্র শব্দটি ব্যবহার করেছিল। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে গণতন্ত্র হচ্ছে দরিদ্র মানুষের শাসন। উক্তিটি কে করেছেন? খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো, অবশ্যই একটু গুরুত্ব সহকারে দেখবেন এবং এক্সাম ওরিয়েন্টেডও এই কোয়েশ্চেনগুলো এবং ইউনিকও। তো মনে রাখবেন গণতন্ত্র হচ্ছে দরিদ্র মানুষের শাসন। উক্তিটা কে করেছিলেন? সেটা করেছিলেন এরিস্টটল। ঠিক আছে, এরিস্টটল কিন্তু গণতন্ত্রকে বলেছিলেন যে এটা একটা দরিদ্র মানুষের শাসন। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে রিপাবলিক এই বিখ্যাত গ্রন্থটি কার লেখা। তো রিপাবলিক গণতন্ত্রের বেলাতে কে লিখেছিলেন? এই গ্রন্থটি লিখেছিলেন প্লেটো কিন্তু রিপাবলিক এই গ্রন্থটা বিখ্যাত গ্রন্থের লেখক। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে রাজ্যসভার কতজন সদস্য অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে নির্বাচিত। আমরা দেখেছি যে 12 জন সদস্যকে কে নির্বাচিত করেন? রাষ্ট্রপতি। আর বাকি যে সদস্য সেগুলো অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হন, অর্থাৎ মোট 250 জন সদস্য রাজ্যসভার ক্ষেত্রে নির্বাচিত হয়ে থাকেন। তো এখানে কোয়েশ্চেন কিন্তু আমাদের বুঝে আনসার করতে হবে। বলেছে রাজ্যসভার কতজন সদস্য অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে নির্বাচিত হন, সেটা যদি আসে তাহলে অবশ্যই সেটা সঠিক আনসার হবে 238 জন। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে লোকসভায় নির্বাচিত সদস্যদের কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায়। তো লোকসভায় নির্বাচিত সদস্যদের কিন্তু 3টি শ্রেণীতে বিভক্ত করা যায়। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। প্রত্যেকটা কোয়েশ্চেনই আমি ইম্পর্টেন্ট এবং এক্সাম ওরিয়েন্টেড রাখার চেষ্টা করেছি যাতে করে আপনাদের উপকারে আসে। তারপর আমি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করার চেষ্টা করছি, যেখানে বলা হয়েছে লোকসভায় অধ্যক্ষের অবর্তমানে কে অধ্যক্ষের যাবতীয় কার্য সম্পাদন করেন। যখন লোকসভায় অধ্যক্ষ অবর্তমান থাকবেন তখন অধ্যক্ষের যে যাবতীয় কার্য সম্পাদন করবেন ওনার নাম হচ্ছে উপাধ্যক্ষ। উপাধ্যক্ষ মানে তিনি অধ্যক্ষের যাবতীয় কার্য সম্পাদন করবেন। এপিকের সম্পূর্ণ রূপ কি? এপিক আমরা সবাই জানি এপিকের সম্পূর্ণ নাম, আর যারা যারা জানেন না অবশ্যই জেনে নেবেন। ইলেকশন ফটো আইডেন্টিটি কার্ড হচ্ছে এপিকের সম্পূর্ণ নাম। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতের নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসককে। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো, আমরা বিগত বছরে এই ধরনের কোয়েশ্চেন অনেকবার দেখেছি আসতে। শুধুমাত্র টেট এক্সাম ছাড়াও বিভিন্ন ধরনের বোর্ড এক্সামে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু বারবার আসে রাষ্ট্রবিজ্ঞান থেকে। অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন ভারতের নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসক হচ্ছেন রাষ্ট্রপতি। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সংবিধানের কত নং ধারায় উল্লেখ করা আছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। তো প্রধানমন্ত্রীর নিযুক্তির ব্যাপারে রাষ্ট্রপতি কর্তৃক যে নিযুক্ত হন সেটা সংবিধানের কত নং ধারায় মেনশন করা আছে? সেটা মেনশন করা আছে 75-এর 1 নং ধারায়। ঠিক আছে, সংবিধানের 75-এর 1 নং ধারায় কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন সেই ব্যাপারে লেখা রয়েছে। তো এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বর্তমানে ভারতীয় মন্ত্রিসভায় কয় ধরনের মন্ত্রী রয়েছেন। তো বর্তমানে ভারতীয় মন্ত্রিসভায় কয় ধরনের মন্ত্রী রয়েছেন আমরা সবাই জানি। যারা যারা জানেন না অবশ্যই জেনে নেবেন। 3 ধরনের মন্ত্রী রয়েছেন মন্ত্রিসভার মধ্যে। তারপর আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে মন্ত্রিসভার কোন মন্ত্রীরা প্রকৃতপক্ষে সরকারের নীতি নির্ধারণ করে থাকে। অর্থাৎ মন্ত্রিসভায় কোন মন্ত্রীরা প্রকৃতপক্ষে সরকারের নীতি নির্ধারণ করে থাকে, সরকারের যে নিয়ম কানুন আচার আচরণ সেগুলো নির্ধারণ করে থাকে কোন মন্ত্রী? সেটা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী করে থাকে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনগুলো, প্রত্যেকটাই ইউনিক কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন।
তারপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে বর্ণনা করা হয় কাকে। তো সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে গণনা করা হয় কাকে, সেটা প্রধানমন্ত্রীকে গণ্য করা হয়ে থাকে। এবার আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কার পরামর্শক্রমে, এখানে তার হয়ে গেছে, একটু কারেকশন করে নেবেন আপনারা, এখানে কার হবে, ঠিক আছে, সরি, হ্যাঁ কার হবে, এখানে কার পরামর্শক্রমে রাষ্ট্রপতি ক্যাবিনেট মন্ত্রীদের নিযুক্ত করেন। তো এখানে সঠিক আনসার কী হবে, কার পরামর্শক্রমে রাষ্ট্রপতি ক্যাবিনেট মন্ত্রীদের নিযুক্ত করেন, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি কিন্তু ক্যাবিনেট মন্ত্রীদের নিযুক্তি দিয়ে থাকেন। তারপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে বিশ্ব রাজনীতিতে ভারতের প্রধান মুখপাত্র রূপে কে কাজ করেন, অর্থাৎ বিশ্ব রাজনীতির দরবারে কে ভারতের মুখপাত্র রূপে কাজ করেন, ইনি হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কিন্তু বিশ্ব রাজনীতির দরবারে তিনি প্রধান মুখপাত্র রূপে কাজ করে থাকেন। তারপর আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সমগ্র জাতি বা রাষ্ট্রের নেতা বলে কাকে গণ্য করা হয়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো, অবশ্যই মনে রাখবেন, আমি বারবার বলছি কোয়েশ্চেনগুলো আসার অনেকটাই উপযুক্ত কোয়েশ্চেন এবং পসিবিলিটি রয়েছে, সেক্ষেত্রে মনে রাখতে হবে আপনাদেরকে। সমগ্র জাতি বা রাষ্ট্রের নেতা বলে কাকে গণ্য করা হয়, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীকে। তারপর আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতীয় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ছাড়া সহকারী বিচারপতির সংখ্যা কতজন। আমরা সবাই জানি যে প্রধান বিচারপতি একজন রয়েছে এবং সহকারী বিচারপতির সংখ্যা আমরা অনেকেই জানি না। তো এবারে আপনারা জেনে নিন, এখানে প্রধান বিচারপতি ছাড়া সহকারী বিচারপতি কতজন রয়েছে, সেটা রয়েছে 25 জন, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতীয় সুপ্রিম কোর্টের কার্যাবলীকে সাধারণত কয়টি এলাকায় ভাগ করা হয়ে থাকে। আমরা জানি যে ভারতীয় সুপ্রিম কোর্টের কার্যাবলী যেটা, সেটা 4টি এলাকায় বিভক্ত, ঠিক আছে, 4টি এলাকায় বিভক্ত। তারপর আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতীয় রাষ্ট্রপতির পরামর্শদাতা রূপে কে কাজ করে থাকে। তো ভারতীয় রাষ্ট্রপতির পরামর্শদাতা রূপে যিনি কাজ করে থাকে তিনি হচ্ছেন সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু ভারতীয় রাষ্ট্রপতির পরামর্শদাতা রূপে মানে প্রত্যক্ষভাবে কাজ করে থাকে। এবার আমরা 21 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে হাইকোর্টের কার্যাবলীকে মূলত কয়টি এলাকায় ভাগ করা যায়। তো আমরা দেখেছি সুপ্রিম কোর্টের যে কার্যাবলী সম্পাদন হয় সেটা 4টি এলাকায় বিভক্ত, কিন্তু হাইকোর্টের যে কার্যাবলী সেটা কিন্তু 3টি এলাকায় বিভক্ত করা হয়ে থাকে। এবার আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতবর্ষের গরিব মানুষের বন্ধু দার্শনিক ও পরিচালক রূপে কোন আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, অবশ্যই মনে রাখবেন। ভারতবর্ষের গরিব মানুষের বন্ধু দার্শনিক ও পরিচালক রূপে যে আদালতটা গুরুত্বপূর্ণ তার ভূমিকা পালন করে থাকে, সেটা হচ্ছে লোক আদালত, ঠিক আছে, লোক আদালত তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম স্তম্ভ কাকে বলা হয়। তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম স্তম্ভ আমরা বলতে সাধারণত ওই রাষ্ট্রের কি বিচার ব্যবস্থাকে বুঝে থাকি, ঠিক আছে, বিচার ব্যবস্থাকে কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম স্তম্ভ বলা হয়ে থাকে। এবার আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে নির্বাচন কেন্দ্রগুলোকে কি বলে চিহ্নিত করা হয়। তো নির্বাচন কেন্দ্রগুলিকে কি বলে চিহ্নিত করা হয়, সেটা এখানে কিন্তু আসন বলে চিহ্নিত করা হয়, ঠিক আছে, আসন হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন পরিকল্পনা অনুযায়ী 1946 প্রথমবার গণপরিষদ বা সংবিধান সভার নির্বাচন হয়। তো ঠিক আছে, তো কোন পরিকল্পনা অনুযায়ী 1946 প্রথমবার গণপরিষদ বা সংবিধান সভার নির্বাচন হয়, সেটা কিন্তু ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী প্রথমবার 1946 সালে গণপরিষদ বা সংবিধান সভার নির্বাচন হয়েছিল, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে গণপরিষদের মোট আসন সংখ্যা কতটি ছিল। তো গণপরিষদের মোট কয়টি আসন ছিল, গণপরিষদের ক্ষেত্রে বেলাতে মোট 309টি আসন ছিল। এই কোয়েশ্চেনগুলোও কিন্তু আপনাদের মনে রাখতে হবে এবং প্রত্যেকটা ইনফরমেশন আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে মাথায় ধরে রাখার চেষ্টা করবেন। 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হওয়ার তারিখটি কত। এই কোয়েশ্চেনটাও আসতে পারে, অবশ্যই মনে রাখবেন। গণপরিষদের প্রথম যেটা অধিবেশন বসেছিল 1946 সালে, কত তারিখটা হচ্ছে 9ই ডিসেম্বর, ঠিক আছে, 1946 সালে 9ই ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল। তারপর 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ড্রাফটিং কমিটির সভাপতি কে ছিলেন। আমরা সবাই জানি ড্রাফটিং কমিটির, আর যারা যারা জানেন না জেনে নেবেন, ডক্টর B.R. আম্বেদকর হলেন ড্রাফটিং কমিটির সভাপতি। এবার আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধান রচনা হতে কত সময় লেগেছিল। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, এবং বিভিন্ন ধরনের বোর্ড এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা বারবার এসেছিল, তো সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে সেটা মাথায় রাখবেন। ভারতীয় সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, ঠিক আছে, আমি আবারও রিপিট করছি, 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনা করতে।
এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন। তো গণপরিষদের অস্থায়ী সভাপতি যিনি ছিলেন তিনি হলেন সচ্চিদানন্দ সিংহ। সচ্চিদানন্দ সিংহ ছিলেন গণপরিষদের অস্থায়ী সভাপতি। তো এই ছিল পলিটিক্যাল সায়েন্স থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে, তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।